আজকের দিনে ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো ফরেন রিজার্ভ কারেন্সি। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারও আমরা 860 বিলিয়ন ইউএস ডলারের এক্সপোর্ট করেছি, আর অপরদিকে 979 বিলিয়ন ইউএস ডলারের ইম্পোর্ট করেছিলাম। মানে এখানে আমরা 119 বিলিয়ন ইউএস ডলারের বেশি ইম্পোর্ট করেছি। আর এর সবচেয়ে বড় চাঙ্ক হলো ক্রুড অয়েল। ক্রুড অয়েলের প্রায় 85% কিন্তু আমরা ইম্পোর্ট করে থাকি। আর এই ইম্পোর্ট কমাতে আমাদের সরকারের E20 ফিউলের লক্ষ্য 2030 থেকে কমিয়ে 2025-এ বাস্তবায়িত করেছিল। সরকারের দাবি এই নীতির ফলে ক্রুড অয়েলের আমদানি কমবে এবং দীর্ঘমেয়াদী 28 বিলিয়ন ইউএস ডলারের মতো সাশ্রয় হবে। শুনতে তো দারুণ লাগছে, কিন্তু প্রত্যেকটি বড় সিদ্ধান্তেরই একটি অপর দিক থাকে। আসলে এখানেই শেষ নয়। আপনি হয়তোবা লক্ষ্য করেছেন কিছুদিন ধরে আপনার বাইক বা গাড়ির মাইলেজ কিন্তু কমে যাচ্ছে, আর এর জন্য অনেক মানুষই E20 পেট্রোলকে দায়ী করছে। আসলে সত্যিই কি শুধু E20 পেট্রোলের জন্য দায়ী? সরকারের এই উদ্যোগ কিভাবে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য প্রয়োজন, কিন্তু একইভাবে কিভাবে এটি সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, E20 কোনো নতুন ফিউল নয়। E20 হলো ইথানল ব্লেন্ডেড পেট্রোল, যেখানে ই মানে হচ্ছে ইথানল, যা ধান, ভুট্টা, আখ বা অন্যান্য স্টার্চ জাতীয় ফসলকে ফার্মেন্ট করে তৈরি করা হয় এবং পরে এই ইথানলকে পেট্রোলের সাথে মিশিয়ে E20 পেট্রোল তৈরি করা হয়। এখন প্রশ্ন হলো E10, E20, E85 এসবের মানে কি? ব্যাপারটা খুবই সহজ। 100 লিটার জ্বালানির মধ্যে যদি 80 লিটার পেট্রোল এবং 20 লিটার ইথানল মেশানো থাকে, তখন আমরা একে বলবো E20 ফিউল। আবার যদি 85 লিটার ইথানলে 15 লিটার পেট্রোল মেশানো থাকে, তখন আমরা একে বলবো E85 ফিউল। অর্থাৎ এই সংখ্যাটি শুধুমাত্র এটা বোঝায় যে পেট্রোলে কত শতাংশ ইথানল মেশানো আছে। কিন্তু হঠাৎ করে সরকার এই E20 পেট্রোলের পরিকল্পনা আনলো কেন? এর পেছনে রয়েছে কিছু বড় বড় কারণ। আমরা জেনেছি ভারত প্রায় 85% ক্রুড অয়েলই ইম্পোর্ট করে থাকে, যার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ফরেন কারেন্সি বিদেশে চলে যাচ্ছে। আবার সরকার বলছে যদি 100 লিটার জ্বালানির মধ্যে 20 লিটার বিদেশি পেট্রোলের বদলে 20 লিটার দেশে তৈরি ইথানল ব্যবহার করা যায়, তাহলে ভারতের বিদেশি জ্বালানির উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে। আবার একই দিকে ইথানলের কার্বন ফুটপ্রিন্টও কিন্তু অনেকটাই কম। তাহলে ইথানল জ্বালালে পেট্রোলের তুলনায় দূষণটাও কিন্তু কম পরিমাণ হবে। আবার ইথানল তৈরির জন্য যে আখ, ভুট্টা, ধান ব্যবহৃত হচ্ছে, তার ফলে কিন্তু কৃষকদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে। সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী ইতিমধ্যেই প্রায় 1.84 লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। প্রায় 909 লক্ষ মেট্রিক টন কার্বন ইমিশন এড়ানো গেছে এবং কৃষকদের ফসল কেনার মাধ্যমে 1.58 লক্ষ কোটিরও বেশি টাকা সরাসরি তাদের হাতে পৌঁছেছে। অর্থাৎ সরকারের দাবি অনুযায়ী এই উদ্যোগ একই সাথে পরিবেশ সুরক্ষা, কৃষকদের আয়, আবার জ্বালানি নিরাপত্তা, এই সব দিকে ইতিবাচক প্রভাব ফেলছে। তাহলে ইথানলের এত ভালো দিক থাকলে সমস্যাটা কোথায়? হার সিক্কে কে দো পেহলু হতে হ্যাঁ। যেমন ভালো দিক আছে, তেমনি কিন্তু আবার খারাপ দিকও আছে। সত্যি E20 পেট্রোল ব্যবহারে গাড়ির মাইলেজ কিন্তু কমে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যতটা বাড়িয়ে দেখানো হচ্ছে হয়তোবা ততটা নয়। এর কারণ বুঝতে হলে আমাদের বুঝতে হবে ইথানলের জ্বালানি শক্তি কতটুকু। 1 লিটার ইথানল ও 1 লিটার পেট্রোলের মধ্যে ইথানলের জ্বালানি শক্তি 30 থেকে 35% কম। কিন্তু E20 পেট্রোলে তো শুধু আমরা ইথানল ব্যবহার করছি না, এর মধ্যে শুধুমাত্র 20% ইথানল থাকছে। তাই সম্পূর্ণ জ্বালানিটির ব্যবহারে হয়তোবা গাড়ির 5 থেকে 10% মাইলেজ ড্রপ হতে পারে। এই মাইলেজ ড্রপ কিন্তু কিছু গাড়িতে একটু কম, আবার কিছু গাড়িতে একটু বেশি দেখা যায়। যেমন পুরনো গাড়িগুলি কিন্তু E20 কম্প্যাটিবল নয়, তাই ওইসব গাড়িগুলিতে মাইলেজ ড্রপটা একটু বেশিই দেখা যায়। শুধুমাত্র মাইলেজ ড্রপই কিন্তু একমাত্র প্রবলেম নয়। E20-তে ইথানল বাতাস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে, যা পুরনো গাড়িগুলিতে থাকা বিভিন্ন কম্পোনেন্টসকে নষ্ট করে দেয়, যা আমরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় দেখছি। নতুন E20 উপযোগী গাড়িগুলিতে এই সমস্যাগুলি কিন্তু দেখা যাবে না, কিন্তু এই গাড়িগুলিতে যদি আবার E85 পেট্রোল ব্যবহার করা হয়, তখন কিন্তু সেম সমস্যাগুলি আবার দেখা দিবে। আরেকটি বিশাল বড় সমস্যা হলো যে আখ, ভুট্টা, ধান
আমরা খাবারের জন্য ব্যবহার করি তা থেকেই কিন্তু এখন ইথানল তৈরি হচ্ছে। আর ইথানলের জন্য এইগুলির ডিমান্ড আরো বাড়বে। তখন যখন ডিমান্ড বাড়বে তখন এইগুলির দামও তো বৃদ্ধি পাবে। এর ফলে সাধারণ মানুষ যারা এই খাদ্য সামগ্রীর উপর ডিপেন্ডেন্ট তাদের পকেটের উপর কিন্তু সরাসরি প্রভাব ফেলবে। আমরা আগে জেনেছিলাম ইথানল তৈরি করতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়, কিন্তু কতটুকু? 1 লিটার ইথানল ইন্ডাস্ট্রিতে তৈরি করতে কিন্তু মাত্র 3 থেকে 5 লিটার জলের প্রয়োজন। কিন্তু আবার এই 1 লিটার ইথানল যদি আমি রাইস থেকে বানাই তখন 2.5 থেকে 3 কেজি রাইস দরকার। আবার ভুট্টা থেকে বানালে 9 থেকে 10 কেজি ভুট্টা দরকার। আখ থেকে বানালে তার পরিমাণ হলো 8 থেকে 10 কেজি। এবার এই 2.5 থেকে 3 কেজি রাইস বানাতে 10 থেকে 12,000 লিটার জলের প্রয়োজন। 9 থেকে 10 কেজি ভুট্টা বানাতে 6 থেকে 10,000 লিটার জলের প্রয়োজন। আবার 8 থেকে 10 কেজি আখ বানাতে 3 থেকে 4,000 লিটার জলের প্রয়োজন। কিন্তু এতই যদি সমস্যা হয়, ব্রাজিল কিভাবে এত বছর ধরে ইথানল ব্লেন্ডেড ফিউল ব্যবহার করে আসছে? সবাই তো ব্রাজিলের উদাহরণ দেয়, কিন্তু আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। ব্রাজিল এই জায়গায় একদিনে পৌঁছায়নি। ব্রাজিল E27 পেট্রোলে পৌঁছতে প্রায় 30 থেকে 35 বছর সময় নিয়েছে। তারা 1970-এর দশক থেকে ধীরে ধীরে ইথানলের ব্যবহার বাড়িয়েছে। এমনকি তার সাথে সাথে গাড়ির প্রযুক্তি উন্নতি করে ফ্লেক্স ফিউল ভেহিকেল তৈরি করেছে, যেগুলি পিওর পেট্রোল থেকে শুরু করে 100% ইথানলেও চলতে পারে। এছাড়া যে সুগারকেন দিয়ে ইথানল তৈরি করা যায় তার প্রোডাকশনে নাম্বার 1 স্থান কিন্তু ব্রাজিল অধিকার করে। অপরদিকে ভারত দ্বিতীয় স্থান অধিকার করলেও এই সুগারকেনের ম্যাক্সিমাম অংশই কিন্তু চলে যায় চিনি তৈরি করতে। অপরদিকে সুগারকেন হলো অত্যন্ত জল নির্ভর একটি ফসল, যেখানে ব্রাজিল হলো ওয়ান অফ দ্য হাইয়েস্ট ফ্রেশ ওয়াটার রিজার্ভ কান্ট্রি, যেখানে ভারতের অবস্থা ফ্রেশ ওয়াটার রিজার্ভসে কিন্তু বেশি একটা ভালো নয়। ভারতের অনেক শহরগুলিতেই কিন্তু ভূগর্ভস্থ জলের স্তর কমে আসছে। তাহলে প্রশ্ন হলো সমাধানটা কি হতে পারে? আসলে আমরা এখন যে ইথানল তৈরি করছি তা হলো ফার্স্ট জেনারেশন ইথানল, যা মেইনলি প্রোডাকশন হচ্ছে শস্য থেকে, অর্থাৎ আখ, ভুট্টা, ধান থেকে, যা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হতে পারত। আমাদের ফোকাস করতে হবে সেকেন্ড জেনারেশন ইথানলের উপর, যা শস্যের বর্জ্য থেকে তৈরি হবে, যার ফলে খাদ্যশস্যের উপর চাপটা কমবে এবং কৃষকদের সত্যি সত্যি আয় বাড়বে। এবং এই যে বর্জ্য পদার্থ পুরনোর ফলে যে পরিবেশের দূষণ হয় তাও কমবে। আবার আগামী দিনে আমাদের আরো বেশি E20 ক্যাপাবল এবং ফ্লেক্স ফিউল ভেহিকেল বাজারে আনতে হবে, তাহলে এই নতুন গাড়িগুলি এই ফিউলকে আরো এফিশিয়েন্ট ও কার্যকারী ওয়েতে ব্যবহার করতে পারবে। এখন পেট্রোল পাম্পগুলিতে যদি সাধারণ পেট্রোল এবং E20 উভয়ই অ্যাভেলেবেল করানো যেতে পারে এবং E20 পেট্রোলের দামটা নর্মাল পেট্রোলের থেকে কমিয়ে রাখা যেতে পারে, তাহলে কিন্তু গ্রাহক নিজের ইচ্ছা মতো গাড়ির উপযোগিতা অনুযায়ী ফিউল বেছে নিতে পারে। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ভেহিকেলস এবং সবার সহযোগিতা থাকলেই E20 এর সুবিধা সম্পূর্ণ দেশ এবং আমরা সকলে পাবো।